আজকে পড়ব উত্তর ভারতের নদীর সাথে দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। উত্তর ভারতের নদীগুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে পড়িয়েছি। উত্তর ভারতের মূলত তিনটে নদী আছে, গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র। এই তিনটে নদী তোমাদের ডিটেলসে পড়িয়েছি। দক্ষিণ ভারতের নদীগুলো এখনও সেভাবে পড়ানো হয়নি, তো এই পার্থক্যটা করে নিই, তারপর দক্ষিণ ভারতের নদী সম্পর্কে আমরা আরেকবার পড়ব। কী কী পার্থক্য দেখতে পাবো উত্তর ভারতের নদীর সাথে দক্ষিণ ভারতের নদীর? চরিত্রগতভাবে কী কী আলাদা, তাদের দ্বারা গঠিত ভূমিরূপের মধ্যে কী পার্থক্য লক্ষ্য করতে পারবো, তাদের জলের উৎস কী, তাদের বয়স কেমন, তারা কী ধরনের নদী, এই পার্থক্যগুলো আমরা পড়ব। উত্তর ভারতের নদীগুলো সব বড় বড় নদী। উত্তর ভারতের নদীগুলো কি বললাম, সবকটাই অনেক বড় 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 নদী, তাদের দৈর্ঘ্য অনেক বেশি। প্রথম পার্থক্যটা আমরা লিখতে পারবো, উত্তর ভারতের নদীগুলো দৈর্ঘ্য কি হবে, বেশি না কম? দৈর্ঘ্য বেশি। তাহলে এই দিকটাতে কি লিখবো, দক্ষিণ ভারতের দিকটায় কি লিখবো? তাহলে একই রকম ভাবে যদি লিখি তাহলে কি লিখবো, দক্ষিণ ভারতের নদীগুলোর দৈর্ঘ্য কম। মাথায় ঢুকেছে কোন দিককার নদীগুলো বড়? উত্তর ভারতের দিকে যে নদীগুলো রয়েছে সেগুলো বড় বড় নদী। দক্ষিণ ভারতের দিকে যে নদীগুলো রয়েছে সেগুলো দৈর্ঘ্য একটু কম, ছোট ছোট নদী। আর কি পার্থক্য দেখতে পাবো নদীগুলোর মধ্যে? উত্তর ভারতের নদীগুলোর বয়স কম, অনেক পরে সৃষ্টি হয়েছে। বুঝতে পারলে? উত্তর ভারতের নদীগুলো পরে সৃষ্টি হয়েছে, তাহলে বয়স কার কম হবে? যেগুলো পরে সৃষ্টি হবে তার বয়স কম হবে, যে আগে এসেছে আগে তৈরি হয়েছে তার বয়স বেশি হবে। তাহলে উত্তর ভারতের নদীগুলো বয়সে নবীন, উত্তর বয়সে নবীন। দক্ষিণ ভারতের দিকে কি লিখবো, এই পার্থক্যটার উল্টো পার্থক্যটা কি হবে? দক্ষিণ ভারতের নদীগুলো বয়সে প্রাচীন অর্থাৎ পুরানো। দক্ষিণ ভারতের নদীগুলো বয়সে প্রাচীন। এবার জলের উৎস, কোথা থেকে জল আসে? উত্তর ভারতের নদীগুলো কোথা থেকে জল পায় আর দক্ষিণ ভারতের নদীগুলো কোথা থেকে জল পায়? উত্তর ভারতে যে নদীগুলো রয়েছে সেগুলো সবকটাই বরফ গলা জলে পুষ্ট। আমি আগে বলেছিলাম গঙ্গা পড়ানোর সময়, গঙ্গা কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। হিমবাহ অর্থাৎ বরফের স্তূপ বা বরফের নদী। সিন্ধু কোথা থেকে উৎপন্ন হয়েছে? সিনকাবা হিমবাহ থেকে। আর ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপন্ন হয়েছিল? এই কদিন আগেই তো পড়ালাম, চেমুয়াংগাম হিমবাহ থেকে। সবকটাই বরফ গলা জলে পুষ্ট, কিন্তু দক্ষিণ ভারতে নদীগুলো বৃষ্টির জল বা ঝর্ণার জলে পুষ্ট। কি বললাম এই পার্থক্যটা? উত্তর ভারতের নদীগুলো কোথা থেকে জল পায়? জলের উৎস কি? উত্তর ভারতের নদীগুলোতে জল কোথা থেকে আসে? বরফ গলা জলে পুষ্ট। আর দক্ষিণ ভারতের নদীগুলো কোথা থেকে জল পাবে? দক্ষিণ ভারতের নদীগুলোতে জলের উৎস কি? এই নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট।
আর কি পার্থক্য দেখতে পাবো, তিনটে পার্থক্য এখানে লিখেছি, এগুলো মাথায় ঢুকেছে? কোন দিককার নদীগুলো লম্বায় বড়? উত্তর ভারতের দিকে যে নদীগুলো রয়েছে সেগুলো দৈর্ঘ্য অনেক বেশি, বড় বড় নদী। আর দক্ষিণ ভারতের দিকে যে নদীগুলো রয়েছে সেগুলো ছোট ছোট নদী, অর্থাৎ তাদের দৈর্ঘ্য কম। উত্তর ভারতের নদীগুলো বয়সে নবীন, নদীর বয়স কম, অর্থাৎ পরে সৃষ্টি হয়েছে। হিমালয় পর্বতের উত্থানের পরেই নদীগুলোর সৃষ্টি হয়েছে। অবশ্য একটা দুটো ব্যতিক্রমও আছে, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো সব অনেক প্রাচীন, বয়সে অনেক পুরানো। বুঝতে পারলেন? জলের উৎসগত দিক থেকে কি পার্থক্য দেখতে পাবো? উত্তর ভারতের নদীগুলো বরফ গলা জলে পুষ্ট। নদীতে জল কোথা থেকে আসে? বরফ গলে যায়, রেখার নিচে বরফ গলতে শুরু করলে সেই জলে নদীগুলোর সৃষ্টি হয়েছে। আর দক্ষিণ ভারতের নদীগুলো সবকটাই বৃষ্টির জলে পুষ্ট। তাহলে এবার বলো, কোন নদীগুলোতে সারা বছর জল থাকবে? কোন নদীগুলোতে? আর কোনগুলোতে সারা বছর জল থাকবে না? বৃষ্টিপাত কি সারা বছর ধরে হয় আমাদের দেশে? যে নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট হয় তাতে কি সারা বছর জল থাকবে? সারা বছর জল থাকবে না। উত্তর ভারতের নদীগুলো যেহেতু বরফ গলা জলে পুষ্ট, তাই এই নদীগুলো নিত্যবহ নদী। এই নদীগুলো নিত্যবহ নদী। নিত্যবহ অর্থাৎ সারা বছর ধরেই জল থাকে। দক্ষিণ ভারতের নদীগুলো নিত্যবহ নয়, অর্থাৎ সারা বছর জল থাকে না। নিত্যবহ শব্দের অর্থ কি বললাম? সারা বছর জল থাকে কিনা। নিত্য মানে প্রতিদিন বলতে পারো, বহ অর্থাৎ বয়ে যাওয়া। কিছু নদী আছে যেগুলো সারা বছর বয়ে যাবে, জল থাকলে তবেই না নদী বয়ে যাবে। যেগুলো সারা বছর বয়ে যায়, অর্থাৎ সারা বছরের জন্য যথেষ্ট পরিমাণ জল থাকে, সেগুলো নিত্যবহ নদী। উত্তর ভারতের নদীগুলো সবকটাই নিত্যবহ, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট, তাই নিত্যবহ নয়। এবার আসি আমরা জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা। উত্তর ভারতের নদীগুলো থেকে আমরা বেশি জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি না। অর্থাৎ উত্তর ভারতের নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে উপযোগী নয়, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো থেকে প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। নদীগুলো থেকে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি? উত্তর ভারতের নদী থেকে নাকি দক্ষিণ ভারতের? দক্ষিণ ভারতের নদীগুলো থেকে আমরা বেশি জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি, কিন্তু কেন? কেন দক্ষিণ ভারতের নদী থেকে বেশি জলবিদ্যুৎ উৎপাদন করা হয়? কারণ আমাদের যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল রয়েছে তার ঢাল খুব বেশি। ঢাল খুব বেশি হওয়ার জন্য নদীতে স্রোতও অনেক বেশি থাকে। নদীর স্রোতকে কাজে লাগিয়েই তো জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জলবিদ্যুৎ আমরা কিভাবে কাজে উৎপাদন করি? টারবাইন বলে একটা যন্ত্র আছে, এটাকে ঘোরাই, ডাইনামোর সঙ্গে লাগানো হয়। সাইকেলে দেখেছো আলো জ্বালাতে? আগেকার দিনে সাইকেলে ডাইনামো থাকতো, দেখেছো না? দেখো নি কিভাবে জ্বলতো সাইকেলের আলোটা? কি ঘুরলে জ্বলতো? একটা ছোট মতো যন্ত্র টায়ারের সাথে বোঝানো হতো না? দেখেছো কি দেখো না? দেখেছো? হাত তুলে দেখি বড় করে, বুঝলো? দেখেছো? এটা ছোট মতো যন্ত্র টায়ারের সাথে ঘষে না? কি নাম এটা? এটার নাম হচ্ছে ডায়নামো। ডায়নামো বলো তো? বেশ। ডায়নামোটাকে কে ঘোরায়? যখন চাকা ঘুরে তখন ডায়নামোটা ঘুরে। চাকাটা কে ঘোরায়?
প্যাডেল করে ঘোরাও, তাহলে নদীতে কে প্যাডেল করবে? যে ডায়নামোটা ঘুরবে কে ঘোরাবে? নদীর জল। জলের স্রোত বেশি হলে তবেই ঘুরবে। ওইখানে যে চাকাটা লাগানো থাকে তাকে আমরা বলি টারবাইন। বুঝতে পারলে? তোমরা চাকা লাগাতে পারবো না, বা চাকার কাজ কি? সাইকেলের চাকার মধ্যে চাকা নদীতে গেলে কাজ আছে কিছু? তখন তাকে আমরা বলি টারবাইন। ওই টারবাইনটাকে নদীর স্রোত ঘোরায়। নদীর স্রোত যদি ঘোরায় তাহলে নদীর স্রোতের পরিমাণ বেশি থাকতে হবে, তাই তো? সাইকেল আস্তে চালালে লাইটটা জোরে জ্বলে, নাকি জোরে চালালে লাইটটা জোরে জ্বলে? কি দেখেছো? দেখেছো? কখনো ঘটেছে? সুজন, ঘটেছে কখনো? বলো তো, সাইকেলটা জোরে চালালে আলোটা কেমন জ্বলে, আর সাইকেলটা আস্তে চালালে কেমন জ্বলে? জোরে চালালে কি ঘটে? আলোটা একটু উজ্জ্বল হয়, তাই তো? তেমনি নদীতেও যদি টারবাইনটা একটু জোরে ঘুরে তাহলে বিদ্যুৎ বেশি উৎপন্ন হবে। কিন্তু ঘোরাবে কে টারবাইনটাকে? নদীর জল। তাহলে নদীর জল যদি ঘোরায় তাহলে নদীর জলের স্রোতটাও বেশি থাকতে হবে। দক্ষিণ ভারতে ভূমির ঢাল একটু বেশি থাকে, মালভূমি অঞ্চল তো, ভূমির ঢাল বেশি, তাই নদীর স্রোত বেশি। নদীর স্রোত বেশি হওয়ার জন্য দক্ষিণ ভারতের নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী। বোঝা গেল? তাছাড়া দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নদীগুলোর তীরে বড় বড় শহর গড়ে উঠেছে, লোক সংখ্যাও অনেক বেশি। উত্তর ভারতে নদীগুলোর তীরে বড় বড় শহর গড়ে উঠেছে, দক্ষিণ ভারতে তুলনামূলকভাবে কম বড় বড় শহর গড়ে উঠেছে। বুঝা গেল? ভারতের কোন দিকে শহরের সংখ্যা বেশি? উত্তর ভারতের নদীগুলোর তীরে। এবার একটু আমরা ম্যাপে দেখবো নদীগুলোর অবস্থান, আর এর মধ্যে কি কি পার্থক্য দেখতে পেলাম। বোঝা গেছে? আচ্ছা, এইটা ভারতের রাজনৈতিক ম্যাপ। আজকে আমরা যেটা রয়েছে এটাতে দেখাতে পারবো না, পরের দিন প্রাকৃতিক ম্যাপ নিয়ে এসে তোমাদের আমি নদীগুলোকে দেখাবো। তাহলে ক্লাস 6কে আজকে আমি দুটো পার্থক্য পড়ালাম, এটা ক্লাস 10এও আছে। যখন মাধ্যমিক দিবে, যদি দাও মাধ্যমিক 10 পর্যন্ত যদি যাও, তাহলে তখনও গিয়ে এই দুটো পার্থক্যকে পড়তে হবে। দুটোই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস 10-এর জন্যও আর তোমাদের জন্য। কী কী পড়লাম আজকে আমরা? ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য, তার সঙ্গে পড়লাম উত্তর ভারতের নদ নদীর সাথে দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। বোঝা গেছে? এই দুটোই আজকের জন্য পড়া দিয়ে রাখলাম, চেষ্টা করবে বাড়িতে কমপ্লিট করার জন্য।